বন্ধুরা, আজ আমরা জানবো যে এইচইএফ আসলে কি, ঠিক আছে, এবং এইচইএফ এর ব্যবহার করে আপনি কিভাবে ট্যাক্সের বেনিফিটটা উঠাতে পারবেন। তো বন্ধুরা, সবার প্রথমে হলো এইচইএফ সাধারণত যেটা এটা যদি পূর্ণ রূপ বলা হয় সেটা হলো হিন্দু অবিভক্ত পরিবার, ঠিক আছে, যেটা ইংরেজি ভাষায় বলতে পারো হিন্দু আনডিভাইডেড, ঠিক আছে, ফ্যামিলি। তো এই যে এইচএফটা আছে না, এটা ট্যাক্স প্রদানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এইগুলির পৃথক সত্তা হিসেবে বিবেচনা করা হয়, ঠিক আছে। এগুলিকে এই হিসেবে ব্যবহার করা হয় যে আপনি ট্যাক্সে অনেক বেনিফিট উঠাতে পারেন। যেমন এইচএফের গুরুত্বপূর্ণ দিক হলো যৌথ আয়ের উপর কর নির্দিষ্ট ব্যক্তির উপর আরোপ করা হয় না, ঠিক আছে, যে কোনো একটা ব্যক্তির উপর আরোপ করা হবে না। এইচএফের যতগুলো ইনকাম হবে ওই ফ্যামিলির সকলের একটা অধিকার থাকবে, ঠিক আছে, যেমন বরং পরিবারের সকল সদস্যের উপর সম্মিলিতভাবে আরোপ করা হয়, যা সম্ভাব্য করা সুবিধা প্রদান করে, ঠিক আছে, সম্ভাব্য কর সুবিধা প্রদান করে বন্ধুরা, ঠিক আছে। যেটা বলতে পারো, আমি যদি সহজ ভাষায় আপনাকে বলি যে এইচএফ ইজ নাথিং। এইচএফ মানে কিচ্ছুই নয়, একটা আপনার ফ্যামিলি মেম্বারের মতোই, যার সাথে আপনি আপনার ইনকামটা শেয়ার করতে পারেন, ঠিক আছে। এটাই, যাদের ইনকাম বেশি তারা এইচএফ তৈরি করে আপনার ইনকামটাকে কিছু ট্যাক্স কম দিয়ে নিজের ট্যাক্সটা বাঁচাতে পারে। তো আশা করি বুঝতে পারলে। তো বন্ধুরা, এখন হলো কি যে এইচএফের জন্য একটা নির্দিষ্ট একটা প্যান কার্ড তৈরি করতে হয়, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যায়, ঠিক আছে। এইচএফের নিজের প্যান কার্ড, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, তারপর এটা রেজিস্টার করার জন্য একটা ডিপ ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে। তারপর হলো বন্ধুরা, এইচএফের বিষয়ে যদি বলা হয় কর্তা, ঠিক আছে, এইচএফের তিনটা সেপারেট বিষয় আছে, একটা হলো কর্তা, একটা হলো কো পার্সনার, একটা হলো মেম্বার্স। কর্তা হলো সে যে এই এইচএফের হেড, ঠিক আছে, যে ডিসিশন মেক করবে, এবং কো পার্সনার ওই কর্তার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। ফ্যামিলি মেম্বার মিনস ওই কর্তার সন্তান, ঠিক আছে, বুঝতে পারছো, বোর্ন ইন দ্য ফ্যামিলি উইথ ইকুয়ালস রাইটস, ঠিক আছে। তারপর হলো মেম্বার্স। মেম্বার্স মানে এই যারা পার্টস হবে এইচএফের, ঠিক আছে, কিন্তু তাদের কোনো অধিকার নেই, ঠিক আছে। দে ক্যান নট ডিমান্ড এ পার্টিশনস অর ক্লেম ওনারশিপ ইন এইচএফ অ্যাসেট, ঠিক আছে। এইচএফ এর কোনো সম্পত্তির মধ্যে তাদের কোনো অধিকার থাকে না, ঠিক আছে। এবং কো পার্সনারের 100% হাক থাকে, তাদের নিজস্ব রাইটস থাকে বলার যে আমাদের এটাতে শেয়ার আছে এবং আমরা ডিভিশন ইন এইচএফ প্রপার্টিস, ঠিক আছে, এই এইচএফের প্রপার্টিসের মধ্যে তাদের একটা হাক থাকে। এবং কর্তা যে সে বন্ধুরা কে কে হতে পারে, যদি বলা হয় কর্তা একজন বিধবা মহিলাও হতে পারে, কিংবা একজন মহিলাও হতে পারে, কিংবা একটা পুরুষও হতে পারে, ঠিক আছে, যেটা হিন্দু ফ্যামিলি থেকেই শুধু তৈরি করা যেতে পারে। কিন্তু বন্ধুরা, ওয়েট, আপনি চাইলে বুদ্ধ, জৈন, শিখ ধর্মের যদি কেউ হয়ে থাকেন তাহলে আপনিও এর বেনিফিট উঠাতে পারেন, কেননা হিন্দু, তারপর বৌদ্ধ, জৈন, শিখ তারা এই যে ট্যাক্সের সত্তাটা আছে এটার ব্যবহার করতে পারে। তারপর হলো বন্ধুরা, এখানে যদি বলা হয়, যেমন দেখে নাও যে বুদ্ধিজম, জৈনিজম, শিখিজম, ঠিক আছে, তারা এটা বেনিফিট উঠাতে পারে। তারপর হলো এখানে স্ট্রাকচার, ঠিক আছে। স্ট্রাকচারের বিষয়ে যদি বলা হয়, যেমন এইচএফের মধ্যে কর্তা যে সে তো হেড, যেমন মিস্টার নাথ তিনি কর্তা, এবং মিস্টার নাথের ওয়াইফ তিনি মেম্বার, ঠিক আছে। মেম্বারের কোনো অধিকার নেই, মানে এই যে এইচএফের মধ্যে ওনার স্ত্রীর কোনো অধিকার নেই, ঠিক আছে, কিন্তু ওনার সন্তান, পুত্র কিংবা কন্যা তার অধিকার আছে, কেননা তারা কো পার্সনার, কিন্তু পুত্রের বউ মানে পুত্রবধূ কিংবা ওনার সন্তানের স্বামী তার কিন্তু কোনো অধিকার নেই, কিন্তু সে ওই এইচএফের মেম্বার হতে পারে, ঠিক আছে, কিন্তু তার কোনো অধিকার নেই। কিন্তু বন্ধুরা, ছেলের ঘরের যে নাতিন আছে তাদের কিন্তু 100% হাক আছে, তারাও কো পার্সনার থাকবে, কিন্তু মেয়ের ঘরের নাতিনদের কোনো অধিকার নেই, তাদের কোনো হাক থাকবে না। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। তাই মেয়ের ঘরের যে সন্তানগুলা হবে তারা মেম্বার্স হয়ে যাবে, কিন্তু ছেলের ঘরের সন্তানগুলা কো পার্সনার হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে।
তারপর হলো এইচজিএফের যে রেজিস্ট্রেশন আছে সেটা কিভাবে করবেন। তো এইচজিএফের রেজিস্ট্রেশনের বিষয়ে যদি বলা হয় তো আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইচজিএফের থাকতে হবে, ঠিক আছে। কর্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না, কর্তার প্যান কার্ড, এইচজিএফের প্যান কার্ড লাগবে, কর্তার অ্যাড্রেস প্রুফ, এইচজিএফের অ্যাড্রেস প্রুফ লাগবে, কেওয়াইসি ডিটেলস লাগবে উভয়ের, ঠিক আছে। তারপর এইচজিএফের ডিএফ যেটা তৈরি করবেন সেখানে অল মেম্বার্স কোপার্সনার্স কর্তায়ের সিগনেচার হতে হবে, ঠিক আছে। তারপর একটা ডিপ তৈরি করে সেটা আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। তারপর হলো বন্ধুরা এইচজিএফের যদি ইনকামের বিষয়ে বলা হয় তো ইনকামের মধ্যে আপনি রেন্টাল ইনকাম দেখাতে পারেন, শো করতে পারেন, ডিভিডেন্ড ইনকাম শো করতে পারেন, ক্যাপিটাল গেইন শো করতে পারেন, বিজনেস ইনকাম শো করতে পারেন, কিন্তু স্যালারি ইনকাম শো করতে পারবেন না, কেননা এইচজিএফ একটা ভার্চুয়ালি বিষয়, ঠিক আছে। কোনো একটা রিয়েলিস্টিকের মধ্যে যে এক্সিস্ট করছে তেমন তো নয়। তো স্যালারি ইনকাম কে পায়? যারা জব করছে, যারা নিজে সার্ভিস প্রোভাইড করছে তারাই তো স্যালারি ইনকাম করে, ঠিক আছে না। তো এইচজিএফের ইনকাম ট্যাক্স যখন আপনি ফাইল করবেন তখন কোনোভাবেই আপনি স্যালারি ইনকাম বলতে পারবেন না, ঠিক আছে। আশা করি বুঝতে পারেন। কিংবা আপনি রেন্টাল, ডিভিডেন্ড, ক্যাপিটাল গেইন, বিজনেস ইনকাম এটা আপনি শো করতে পারেন 100 বার। তারপরে হলো বন্ধুরা এইচজিএফ যদি আপনার থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের ট্যাক্স বেনিফিট উঠাতে পারেন, যেমন সেকশন 80C-র মধ্যে ট্যাক্স ডিডাকশন আপ টু 1.5 লাখ রাখা হয়েছে, যেটা মানে আপনি যদি এলআইসিতে, ইএলএস, পিপিএফের মধ্যে ইনভেস্ট করেন তাহলে। তারপর সেকশন 80D-এর মধ্যে ট্যাক্স ডিডাকশন অন প্রিমিয়ামস এইচজিএফের মেম্বার হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনি ক্লেম করতে পারেন। সেকশন 80G মানে আপনি যদি কোনো জায়গায় ডোনেশন করে থাকেন তাহলে সেটার আপনি বেনিফিট উঠাতে পারেন, ডিডাকশনস অন চ্যারিটি অন ডোনেশন। তারপর যদি আপনার কোনো রিলেটিভসের থেকে কোনো গিফট মিলে সেটা আপনি এক্সেম্পট করতে পারেন। আপনার যদি নন রিলেটিভস কেউ থাকে এবং 50,000 টাকার মতো আপনাকে টাকা দেয়, ঠিক আছে, কিংবা 50,000 টাকা থেকে নিচে 1 বছরের ভেতরে, তাহলে সেটাও আপনি এক্সেম্পট নিতে পারেন। ইনকাম ট্যাক্স অ্যাট এইচজিএফ লেভেল সেটাও আপনি করতে পারেন, ঠিক আছে। ইনকাম ট্যাক্স টু এইচজিএফ অনলি। ক্যাপিটাল গেইন এক্সেমশনস, ঠিক আছে, আপনি ক্যাপিটাল গেইন এক্সেমশনস তখনই করতে পারবেন যখন আপনি ক্যাপিটালটা তুলেই রিইনভেস্টমেন্ট করে দেবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারলেন। এবং এখানে বিভিন্ন ধরনের সেকশন আপনার শো করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তারপর হলো বন্ধুরা আপনি যদি একজন স্যালারি পার্সন হয়ে থাকেন, ঠিক আছে, এবং আপনার মনে করেন একটা রেন্টাল ইনকাম আছে, ঠিক আছে, রেন্টাল ইনকাম আসছে, তো আপনি যখন ট্যাক্স ফাইল করবেন তো অবভিয়াসলি আপনার রেন্টাল ইনকাম এবং স্যালারি ইনকাম দুটো শো করার পর ইনকাম ট্যাক্সটা অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। কিন্তু যদি আপনার এইচজিএফ থেকে থাকে তাহলে কি হবে, আপনি এইচজিএফের নামে ট্রান্সফার করে দিলেন আপনার রেন্টাল হাউসটা, প্রপার্টিসটা, ঠিক আছে। তখন কি হবে, আপনি এইচজিএফের মাধ্যমে শো করে দিলেন ইনকামটা, ঠিক আছে। যার ফলে কি হবে, আপনার হোমের যে রেন্টটা আসছে, ঠিক আছে, সেটাতে আপনি 2.5 লক্ষ টাকার মতো ক্লেম করতে পারেন, ঠিক আছে, যেটাতে আপনার অলমোস্ট লাইবিলিটি নিয়ারলি নীল, ঠিক আছে, লেখাই হয়েছে। তো আপনি এটা করতে পারেন, ঠিক আছে। অন্যথা আপনার ট্যাক্স স্ল্যাবটা 30 থেকে 40% হতে পারে বন্ধুরা, ঠিক আছে। তো এটা আপনার উপর। তারপর হলো বন্ধুরা আপনি যদি মনে করেন হোম লোন নিয়েছেন, ঠিক আছে, তাও আপনি যদি এইচজিএফকে বরোয়ার বানিয়ে দেন, ঠিক আছে, তো একটা সেকশন 24 আছে এইচজিএফের জন্য, যেটা থেকে আপনি এইচজিএফের বরোয়ার্সের কারণে আপনি 2 লক্ষ টাকার ইন্টারেস্ট ডিডাকশন নিতে পারেন সেপারেটলি ফ্রম ইন্ডিভিজুয়াল ক্লেমস, ঠিক আছে, বুঝতে পারছেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন সকল বিষয়ে। তো বন্ধুরা এই ভিডিওটা একটা নতুন বিষয় জানার জন্য, ঠিক আছে, কোনো ইনভেস্টমেন্টের অ্যাডভাইস নয়, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই।